সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুবই সুস্থ এবং নিরাপদে আছো। আজকে ক্লাসের শুরুতে আমি একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। যেহেতু আমি একাডেমিক পাঠের বাইরে একটি বিষয় নিয়ে এই ডিজিটাল ক্লাস লেকচারটি তোমাদের সামনে উপস্থাপনা করছি। এই ক্লাসটি তাদের জন্য খুবই উপকারী হবে যারা বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়ন করছে এবং সাথে সাথে তারা খুবই নিজেদের ক্যারিয়ার সম্পর্কে সচেতন, এবং এছাড়া যারা হচ্ছে বর্তমানে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে, বিভিন্ন সরকারি চাকরি বাংলাদেশি প্রেক্ষাপটে, এবং যারা আবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য যারা হচ্ছে প্রস্তুতি নিবে বা অবতীর্ণ হবে তাদের জন্য এই ডিজিটাল ক্লাস লেকচারের মাধ্যমে তোমরা আলোচ্য বিষয়গুলো খুব সহজেই আয়ত্ত করতে পারবে আশা করি। আসলে প্রযুক্তি এখন সবকিছুই সহজ করে দিচ্ছে, এবং সাথে সাথে সময় কিন্তু আমাদের অনেক সেভ করছে বিভিন্ন বিষয়ের উপর। এমনকি অডিও ভিজুয়াল যে ক্লাস লেকচারের মাধ্যমে অংশগ্রহণ করলে তোমরা যে কোনো বিষয় সহজে আয়ত্ত করতে পারবে। তো আশা করি তো, কেননা এই ক্লাস লেকচারে অংশগ্রহণে তোমরা শুধু নিজেদের ব্রেনকেই ব্যবহার করতে পারবে না, সাথে তোমাদের নিজেদের চোখ কানকেও কিন্তু ব্যবহার করতে পারবে। আসলে তোমরা খেয়াল করে দেখবে, যখন আমরা কোনো মুভি দেখি তখন দেখো যে আমরা কিন্তু একবার দেখে কিন্তু মুভিটির A to Z তার ঘটনা এবং তার চরিত্র সবকিছুই কিন্তু আমরা বলে দিতে পারি। আসলে মানুষ কিন্তু শুধুমাত্র ব্রেন দিয়ে কিন্তু কোনো পড়ার কোনো পার্ট কিন্তু তারা কিন্তু বোঝার চেষ্টা বুঝতে পারে না, বা ব্রেনই শুধুমাত্র একমাত্র মাধ্যম না কোনো কিছু মনে রাখার। চোখের মাধ্যমে কিন্তু অনেক কিছু মনে রাখা যায়। তো আমরা এই ট্রিক্সটাই ব্যবহার করব। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সামনের যে আমার ডিজিটাল লেকচার ভিডিওতে, যে আমি চাইবো যে তোমরা যাতে খুব সহজেই যে মুভি দেখার মতো করে তুমি বিভিন্ন যে দরকারি বিষয়গুলো আছে, সে পড়ার বিষয়গুলো আছে, বা ক্যারিয়ার গঠনে হোক বা একাডেমিক ক্ষেত্রে হোক, তোমরা সেগুলো দেখে দেখে শুনে শুনে তোমরা বারবার এক জিনিস বারবার দেখবা, বারবার ভিডিও দেখবা। এইভাবে তোমরা হচ্ছে সব পড়াগুলো বা জরুরি প্রয়োজনীয় জিনিসগুলো তোমরা আয়ত্ত করে ফেলবা। সাধারণত আমরা যখন ক্লাস করি তখন কিন্তু একটা কোনো স্যার যদি কোনো বিষয়ের উপর লেকচার দেয় তখন কিন্তু আমরা ওই একবার লেকচার দিলে কিন্তু ওটা কিন্তু সেখানে শেষ হয়ে যায়। কিন্তু এই লেকচার ভিডিওর ক্ষেত্রে কিন্তু দেখো, তুমি কিন্তু আমার এই লেকচার ভিডিওটি বারবার দেখতে পারবা, বারবার দেখে যখনই তোমার সমস্যা হবে তখনই তুমি আবার দেখে তুমি ঠিক করে নিতে পারবা। তো এটাই হচ্ছে ডিজিটাল ক্লাস লেকচার প্রোগ্রামের মূল আছে গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ দিক। তো এই জন্য বলছি যে তোমরা আশা করি আমার সামনে লেকচার গুলো যে ক্লাস লেকচার ভিডিও দিব এখানে অবশ্যই উপস্থিত থাকবে। আমি চেষ্টা করবো যে অডিও ভিডিওর মাধ্যমে কোনো জটিল টপিক হোক বা কোনো বিষয় গুরুত্বপূর্ণ টপিক হোক, আমি সেটা তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাল্লাহ। তো তো দেখো যে যে এই যে মানে যারা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, এই জন্য মনে করো যে বাংলাদেশ জানোই তো, বাংলাদেশে চাকরি পেতে গেলে আসলে সাধারণ জ্ঞান পড়তে হয়, ইংরেজি জানতে হয়, একাডেমি পড়া কিন্তু খুব বেশি কাজে লাগে না। এই জন্যই আমি চেষ্টা করবো যে একাডেমি পড়ার পাশাপাশি কিছু যেই পড়াগুলো আসলে চাকরি ক্ষেত্রে কাজে লাগে, ক্যারিয়ার গঠন কাজে লাগে বাংলাদেশের প্রেক্ষাপটে, সেগুলো আমরা আয়ত্ত করবো। আর আমি সাথে সাথে ইংরেজির উপরেও আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ক্লাস তোমার নিয়ে তোমার সামনে হাজির হব ইনশাল্লাহ খুব কিছুদিন পরেই। কারণ ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ ইংরেজি জানলে তুমি বাংলাদেশ সহ যে কোনো মানে সারা বিশ্বে তোমার জব মার্কেট তোমার জন্য ওপেন হয়ে যাবে। তুমি যেখানে সারা বিশ্বে যেখানে যাবে সেখানে তুমি একটা কোনো কিছু একটা করে তুমি হলো নিজে মানে করার সুযোগ পাবে, নিজের ক্যারিয়ার গঠনের সুযোগ পাবে। তো এই যে তো আমি এই জন্যই এখন আস্তে আস্তে চেষ্টা করবো যে যারা বিবিএ বা এমবিএ পড়ছো বা যারা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে পড়ছো, তারা সাথে সাথে নিজেদের একাডেমি পড়ার পাশাপাশি বিভিন্ন মানে ক্যারিয়ার রিলেটেড বিভিন্ন স্কিল তোমরা গঠনের চেষ্টা করবে। তো শুরুতেই চলো শুরু করি। আমি আজকে প্রথম যে টপিক নিয়ে ক্লাসটা নিব, তার উপরে যে আমি যে অডিও ভিজুয়াল যে ক্লাস লেকচার প্রোগ্রাম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, তা শুরু করি চলো। তো শুরুতেই আমি আমার ক্লাসে যে শিক্ষার্থী আছে বা অংশগ্রহণকারী তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি। তো আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের হ্রদ বা
লেক। তো বাংলাদেশের হ্রদ বা লেক, এই যে বাংলা, আসলে এটা একটা বাংলাদেশ বিষয় টপিক, সাধারণ জ্ঞানের একটা টপিক। তো তোমরা হয়তো জানো যে বাংলাদেশের যে কোনো চাকরি পরীক্ষা, বিশেষ করে বিসিএস বলো বা সরকারি যে বিভিন্ন প্রাইমারি স্কুলে সরকারি শিক্ষক নিয়োগ বলো, পরীক্ষা বলো, বা তুমি যে কোনো সরকারি ব্যাংক, বিমা বা যে কোনো প্রতিষ্ঠানে তুমি যদি চাকরি পরীক্ষা দিতে যাও, তো দেখবা যে তোমাকে কিন্তু একটা পার্ট থাকে যেটা সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় থাকে হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি। এই বাংলাদেশি বিষয়গুলি বিভিন্ন বিষয়, বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়, যেমন মুক্তিযুদ্ধ বলো বা বাংলাদেশ ভূপ্রাকৃতিক বিভিন্ন বৈশিষ্ট্য, ভৌগোলিক অবস্থান, বনজ সম্পদ, নদী, নালা, খাল, বিল, হ্রদ বা উপত্যকা বা বায়ুমণ্ডল, জলবায়ু, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। তো তারপরে বিভিন্ন বিষয় হলো ভর্তি পরীক্ষাও তো কিন্তু অনেক এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো আস্তে আস্তে আমি ধারাবাহিকভাবে এই বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমি এরকম অডিও ভিজুয়াল ডিজিটাল ক্লাস লেকচার নিয়ে তোমার সামনে আসবো ইনশাল্লাহ। তো শুরুতেই আমি আজকে বাংলাদেশের হ্রদ বা লেক নিয়ে আমি এই ক্লাসটা তৈরি করেছি। তো তোমরা ইনশাল্লাহ মনোযোগ দিয়ে এই ক্লাসটা অংশগ্রহণ করবে। তো এই ক্লাসের মাধ্যমে সহজেই তোমরা হলো যে বাংলাদেশের যে কতগুলো মানে গুরুত্বপূর্ণ হ্রদ আছে, এই হ্রদ সম্পর্কে তোমরা জানতে পারবে। এবং এই সম্পর্কে যদি কোনো প্রশ্ন যে কোনো পরীক্ষা যদি আসে, আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমরা একেবারেই কোনো কনফিউশন ছাড়াই উত্তর করে দিতে পারবে। তো চলো শুরু করি আমাদের এই যে ক্লাসটি। তো সাথে আছি আমি, আমার পরিচয় জানো অনেকে, তারপরেও দিচ্ছি, আমি মোহাম্মদ শাহিদ হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ। তো প্রথমেই আমরা জেনে নিই যে হ্রদ বা লেক কাকে বলে বা হ্রদ বা লেকটা কি। এটা জেনে নেওয়া খুবই জরুরি, কারণ জলাশয় কিন্তু অনেক প্রকারের হয়ে থাকে। তো আমরা তো জানি যে পুকুর, নদী, খাল, বিল বা হাওর, অনেক ধরনের জলাশয় থাকে। তো এগুলো একটা কিন্তু এক রকম না, সবই কিন্তু পানির আধার, পানি থাকে। তো এগুলো এক নাম কেন হয়? বা হ্রদ বা লেকে তুমি খেয়াল করে দেখবে, এটাও কিন্তু দেখবে যে একটা পানি, এখানে প্রচুর পানি, বিলের মতো। কিন্তু আসলে একে কেন হ্রদ বলা হচ্ছে, বিলটাকে কেন বিল বলা হচ্ছে? আসলে অনেক এই বিভিন্ন যে জলাশয়ের নামকরণ করা হয়েছে, তার আসল কারণ হচ্ছে এগুলো বিভিন্ন জলাশয়ের বিভিন্ন বৈশিষ্ট্য থাকে। তো হ্রদ বা লেকের বৈশিষ্ট্য কি, সেটা আমরা এই সংজ্ঞা থেকে আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তো দেখো, হ্রদ কাকে বলে? যে প্রাকৃতিক কোনো কারণে বা মানুষের দ্বারা কৃত্রিমভাবে যদি বিস্তীর্ণ পানিরাশি ভূভাগে আবদ্ধ হয়ে একটি স্থায়ী জলাশয় তৈরি করে, তবে সে জলাশয়কে হ্রদ বা লেক বলে। বুঝতে পারছো? যে মানে এই জলাশয়টা কিন্তু স্থায়ী হবে। এটা পুকুর না, পুকুর হয়ে পানি তো অনেক সময় শুকিয়ে যায়, বিলের পানি শুকিয়ে যায়, হাওরের পানি কিন্তু শুকিয়ে যায়, কিন্তু এই হ্রদের পানি কিন্তু শুকাবে না, এর স্থায়ী জলাশয় হিসেবে থাকবে। এই জন্যই এটাকে বলা হচ্ছে হ্রদ বা লেক। এই হ্রদ বা লেক প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে পারে, আবার মানুষের দ্বারা কৃত্রিমভাবে কিন্তু সৃষ্টি হতে পারে। তো বাংলাদেশে আমার এই দুই ধরনের হ্রদই কিন্তু দেখা যায়। তো চলো আমরা জানি যে বাংলাদেশে আসলে প্রধান হ্রদগুলো আসলে কি কি। তো প্রথম হ্রদ যে হ্রদের ব্যাপারে যেটা আমি আলোচনা করব, সেটা হচ্ছে, দেখো যে কাপ্তাই লেক। এটা খুবই পরিচিত, সবাই অনেকেই জানে, অনেক হয়তো এখানে ঘুরতেও গেছে, অনেক পর্যটকরা এখানে ঘুরতে যায়। এটা খুবই সুন্দর একটা জায়গা। তো কাপ্তাই লেক বাংলাদেশের সব থেকে বড় একটি লেক। যদিও এটা একটা কৃত্রিম লেক, এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছিল না। এই লেকটি তৎকালীন পূর্ব পাকিস্তানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল 1956 সালে, এবং এই নির্মাণ কাজ শেষ হয়েছিল 1962 সালে। তোমরা এই তারিখগুলো মনে রাখার চেষ্টা করবে, কারণ এই কাপ্তাই লেক খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্রায় বিভিন্ন পরীক্ষায়, বিশেষ বিভিন্ন পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। এরপর দেখো যে বাংলাদেশে একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই কাপ্তাই লেকে অবস্থিত। বাংলাদেশে একটা মাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র আছে, যা এই কাপ্তাই লেকে অবস্থিত। এবং এই কাপ্তাই লেকটি কিন্তু কর্ণফুলী নদীর তীরের উপর একটা কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে কিন্তু সৃষ্টি হয়েছিল। এই কাপ্তাই লেকটা যেখানে আছে, তার
তার কিছু দূরে কিন্তু দেখা যায় যে একটা কাপ্তাই বাঁধ আছে, কিন্তু যে বাঁধটার উপরে ভিত্তি করে মানে মূলত এই পানি বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হয়। তো এই যে তোমার হচ্ছে যে কাপ্তাই লেকটি, এটা কিন্তু ওই কর্ণফুলী নদীতে বাদ দেওয়ার কারণে কিন্তু এটা সৃষ্টি হয়েছিল। এই জন্য এই লেকটিকে কৃত্রিম লেক বলা হয়। তো দেখো এই লেকটির অবস্থান কোথায়? অনেক সময় পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে এই লেকটি কোন জায়গায় অবস্থিত, কোন জেলায়, কোন উপজেলায়, কোন স্থানে। খুবই কমন একটা প্রশ্ন। তো দেখো দেশের রাঙ্গামাটি জেলায় অবস্থিত এই লেকটি, আয়তন 1722 বর্গ কিলোমিটার। বাংলাদেশের সব থেকে বড় জেলা হচ্ছে রাঙ্গামাটি, তোমরা হয়তো অনেকেই জানো। তো এই রাঙ্গামাটি জেলায় এই কাপ্তাই লেকটি অবস্থিত। তো চলো আমরা কিছু কাপ্তাই লেকের ছবি দেখি। আর এটি একটি বাংলাদেশের অন্যতম একটা আকর্ষণীয় পর্যটন স্পট। তো দেখো এই যে কাপ্তাই লেকের যে ঝুলন্ত ব্রিজ খুবই বিখ্যাত। এরপরে দেখো কাপ্তাই লেকের যে পাশে যে মাটিগুলো থাকে, মাটি না, এগুলো পাথরের মতো শক্ত ভূভাগ দিয়ে গঠিত। এরপরে কাপ্তাই লেক দিয়ে অনেক সুন্দর সূর্যোদয় দেখা যায়। তো অনেক সুন্দর একটা পরিবেশ। আমি এখানে গেছি অবশ্য। এখানে যে বোট দিয়ে কিন্তু এখানে ঘোরা যায়। খুবই অনেক বড় একটা লেক বাংলাদেশের। এরপরে চলো আমরা জানাই যে ফয়েজ লেক। এই লেকটার নাম অনেকে শুনছো। এই লেকটার পাশে কিন্তু অনেক অ্যামিউজমেন্ট পার্ক কিন্তু দেখা যায়। অনেক সময় বিভিন্ন বিজ্ঞাপনে কিন্তু পত্রিকায় বা টেলিভিশন বিজ্ঞাপনে কিন্তু দেখা যায় এই ফয়েজ লেকের সম্পর্কে। কারণ এই লেকটার পাশে অনেক অ্যামিউজমেন্ট পার্ক কিন্তু গড়ে উঠেছে। এইটিও একটা কৃত্রিম লেক। এটি নির্মিত হয়েছিল 1924 সালে। চট্টগ্রামের খুলশীতে অবস্থিত এই লেকটি মূলত নির্মিত হয়েছিল রেলওয়ে কলোনি নিবাসীদের পানির চাহিদা পূরণের জন্য। আসলে চট্টগ্রামের খুলশীতে এই লেকটি নির্মিত হয়েছিল। এরপর চলো দেখি যে আসলে তৎকালীন রেলওয়ে প্রকৌশলী মিস্টার ফয়ের নাম অনুসারে লেকটির নামকরণ করা হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্পট। তো এই লেকে এবার দেখো যে এই লেকের কিছু চিত্র আমরা দেখি। চিত্র দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি লেক। এখানে অনেকেই ঘুরতে আসে, অনেক পর্যটকরা। এরপরে যে লেকটা আলোচনা করবো সেটা হচ্ছে বগা লেক। তো এই বগা লেক হচ্ছে এটি বাংলাদেশের বান্দরবান জেলার রোমা উপজেলা অবস্থিত। এই যে স্থানটা, এই বিভিন্ন লেকের যে বিভিন্ন স্থান কোন জেলা অবস্থিত, এইটা তোমরা অবশ্যই কিন্তু মনে রাখবে। এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে বগা লেকটি কোন জেলা অবস্থিত, বা বলতে পারে বান্দরবানে কোন লেকটা অবস্থিত। এরকম দুই ভাবেই কিন্তু প্রশ্ন কিন্তু আসতে পারে। তো এটা বাংলাদেশের সবচেয়ে সুপ্রিয় এবং গভীর পানির একটা লেক। এটা এই লেকের পানি কিন্তু আশেপাশে যে মানুষরা বসবাস করে তারা কিন্তু তারা নিজের দৈনন্দিন কাজে বা খাওয়ার কাজে বা ব্যবহারের কাজে কিন্তু তারা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকে। তো এই লেকটির আয়তন প্রায় 15 একর এবং এই লেকটি সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত একটি লেক। মানে বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতায় এই লেকটি অবস্থিত। আচ্ছা, এই লেকের কিছু আমরা চিত্র দেখি। দেখো এই যে, তো দেখো যে এই লেকগুলো, দেখো যে লেকের চারপাশে কিন্তু মানে বিস্তীর্ণ আর কি ভূমি দ্বারা আবদ্ধ আর কি। কিন্তু এই লেকের পানিগুলো কিন্তু সহজে শুকায় না, সবসময় সারা বছরই থাকে। এই জন্য এইগুলোকে লেক বলা হয়। তো এই জন্য সব লেকগুলো কিন্তু দেখতে কিন্তু একই রকম লাগতেছে। এবার আসি আমরা প্রান্তিক লেক। তো প্রান্তিক লেক হচ্ছে এটিও বান্দরবন কেনারঘাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থান অবস্থিত। তো এই লেকটির আয়তন প্রায় 25 একর। অপূর্ব এই সুন্দর এই লেকটির পাশে অনেক নানা প্রজাতির গাছপালা দেখা যায়। তারপরে এই লেকে কিন্তু মাছও শিকার করা যায়। পর্যটকরা যদি এই লেকে ঘুরতে যায় তাহলে তারা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মাছ শিকার করতে পারে। তো দেখো লেকটির বিভিন্ন চিত্র। আসলে তাহলে আমরা জানতে পারলাম যে বান্দরবানে কিন্তু দুইটা লেক, একটা হচ্ছে বগা লেক আর একটা হচ্ছে কি প্রান্তিক লেক।
তো আশা করি পরীক্ষায় যদি আসে এখান থেকে কোনো প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ উত্তর দিতে পারবে। এরপর দেখো মহালছড়ি লেক। তো মহালছড়ি লেকটা কোথায় অবস্থিত দেখি আমরা। এই লেকটি খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় অবস্থিত। বান্দরবনের পাশে এই বান্দরবন, রাঙামাটি, তারপরে হচ্ছে যে খাগড়াছড়ি, এই তিনটা কিন্তু এই তিনটা জেলা কিন্তু পার্বত্য চট্টগ্রাম বলা হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই তিনটা এই পার্বত্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় দেখছি যে লেকগুলো সবই অবস্থিত। আসলে এই লেক এলাকাগুলো হচ্ছে পাহাড়ি এলাকা, এই জন্য এই লেকগুলো এইসব এলাকায় গড়ে উঠেছে। তো এই লেকটি খাগড়াছড়ি চেঙ্গি নদীর সাথে মিশেছে। তো খাগড়াছড়িতে চেঙ্গি নদী আছে, সেখানে মিশেছে, এবং এই লেকটি কাপ্তাই লেকের সাথেও কিন্তু সংযোগ স্থাপন করেছে। তাই এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বলতে পারে যে কোন লেকের সাথে কাপ্তাই লেকের সাথে কোন লেকের সংযোগ আছে। তো এটা কিন্তু একটা পরীক্ষায় প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন। তো চলো দেখি আমরা কিছু স্থির চিত্র। তো এই যে এখানে বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে, খুবই সুন্দর, বিভিন্ন পাহাড়ি আশেপাশে পাহাড়ি এলাকা, তার মাঝখানে বিস্তীর্ণ জলরাশি। এরপরে দেখা যাচ্ছে মহামায়া লেক। এই মহামায়া লেকটিও কিন্তু চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক। এই লেকটির আয়তন প্রায় 11 বর্গ কিলোমিটার, এবং এই লেকের পাশে অনেক পাহাড়ি গুহা, রাবার ড্যাম, ঝর্ণা দেখা যায়। তারপরে এই লেকে একটা জিনিস খুবই মজার, যেটা হচ্ছে এখানে কিন্তু কাইকিং করা যায়। কাইকিং মানে তোমরা হয়তো অনেকে জানো, দেখো যে অনেকে যে এগুলোকে কাইকিং বলে, যেখানে যে যারা এখানে পানির মধ্যে যে করছে, প্যাডেল নিয়ে করতেছে, এটাকে কাইকিং বলে। একটা ছোট একটা চোঙ্গা নৌকার মতো দিয়ে নিজেকে প্যাডেল করে যেতে হয়। তো দেখো লেকটা দেখতে অসাধারণ, খুবই সুন্দর। তো মহামায়া লেক হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত। এরপরে দেখো যে মাধবপুর লেক। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো যে এর আগে আমরা যতগুলো লেক সম্পর্কে আমরা আলোচনা করলাম, সব লেকগুলোই কিন্তু ছিল হয় চট্টগ্রাম অথবা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে। চট্টগ্রামে কিন্তু আমরা দুটা লেক পেয়েছিলাম। একটা লেক হচ্ছে কি ফয়েজ লেক, আর একটা লেক পেলাম মহামায়া লেক। আর ওইদিকে যে কাপ্তাই লেকটা ছিল রাঙামাটি জেলায়। তারপরে যে বগা লেক এবং প্রান্তিক লেকটা ছিল কিন্তু বান্দরবন জেলায়। তাহলে দেখো যে এই আগে যে লেকগুলো আলোচনা করলাম, এই সব লেকগুলি কিন্তু হয় চট্টগ্রামে অথবা পার্বত্য চট্টগ্রামে অবস্থিত। কিন্তু এই একমাত্র লেক যে মাধবপুর লেক, এটা কিন্তু চট্টগ্রাম মানে ওই অঞ্চলে কিন্তু অবস্থিত না। এটা হচ্ছে বাংলাদেশের সিলেটের বিভাগের যে একটা জেলা আছে মৌলভীবাজার, সেই জেলায় কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। তো এটি একটি প্রাকৃতিক বিশিষ্ট একটি লেক, অনেক সুন্দর একটি লেক। এই মাধবপুর চা স্টেট মধ্যে এই লেকটা অবস্থিত হয়। এই লেকটির চারিপাশে অনেক চা বাগান দেখা যায়। আমি এই লেকটিতে অবশ্যই গিয়েছি, অথবা হয়তো অনেকে গিয়েছো, যে এখানে দেখো যে এই লেক মানে লেকটি মানে চা বাগানে যে একটা মাধবপুর চা যে একটা স্টেট আছে তার মধ্যে এটা অবস্থিত। তো এই লেকের অন্যতম আকর্ষণ হচ্ছে লেকটা পানি খুবই স্বচ্ছ, দেখলে মনে হয় যে ঝাঁপায় পড়ি, এবং নীল পদ্মে একেবারে ছেয়ে থাকে এই লেকটি। বাংলাদেশের আসলে অন্যতম একটা পর্যটন এলাকা এই লেকটি। তো এই হচ্ছে বাংলাদেশের প্রধান 7টি লেক। সাধারণত এই লেক এখান থেকে হয়তো পরীক্ষায় প্রশ্ন আসে। তো তোমরা অবশ্যই খেয়াল রাখবে যে কোন লেকটি কোন এলাকায় অবস্থিত, এটা ইম্পর্টেন্ট। এটা এখান থেকে মূলত বেশি প্রশ্ন আসে, যে এই লেকটি কোন জায়গায় অবস্থিত, বা অমুক লেকটি কোন জায়গায় অবস্থিত, মাধব লেকটি কোন জায়গায় অবস্থিত, কোন উপজেলায়। হ্যাঁ, উপজেলা আসে বা জেলায় ভিত্তিক হয়ে আসে, বা বলতে পারে যে মৌলভীবাজার জেলায় কোন লেকটা অবস্থিত, বা মাধবপুর লেক কোন জেলায় অবস্থিত বা কোন উপজেলা অবস্থিত, মৌলভীবাজার জেলার কোন উপজেলা অবস্থিত, বা কোনটি প্রাকৃতিক সৃষ্ট লেক, বা কোনটি এভাবে প্রশ্ন আসে। তো আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তো আজকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে আশা করি। তো দেখো যে এখানে
এখানে যে মাধবপুর লেকের কিছু চিত্র আমি দিয়েছি, তোমরা দেখে নিতে পারো যে খুবই সুন্দর একটি লেক। তো ঠিক আছে, তোমাদের ধন্যবাদ সবাইকে, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে ক্লিক করে রাখবে। তাহলে নেক্সট যদি ভিডিও দিই সেগুলো সহজে তোমাদের কাছে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। আর যদি আরও তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে যদি এরকম ক্লাস লেকচার ভিডিও যদি পেতে ইচ্ছুক হও, তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানাবে। তো নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে আশা করি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাইকে আমার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম।